বেগম জিয়ার দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। 17 বছর পর জুবাইদার ফেরায় রাজনীতিতে অভিষেকের গুঞ্জন। ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সব দলকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ আলী রিয়াজের। 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। সাংবাদিকদের নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিতের আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশনের। হুমকি ধামকি ও মব বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ 49 আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার। জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলতি সপ্তাহেই। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। বাইরে থেকে গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারি। সীমান্ত পার করে আনা ভারতের গরু মহিষ উঠছে হাট বাজারে। দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 6 মে দেশে ফিরছেন। মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী বিমানটি। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সন্ধ্যার পর যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন বেগম খালেদা জিয়া। এদিকে 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। তার প্রত্যাবর্তনে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নানা গুঞ্জন। লন্ডন বিএনপির পক্ষ থেকে একে পারিবারিক সফর বলা হলেও পর্যবেক্ষকদের মতে এটি হতে পারে রাজনীতির মঞ্চে নতুন মোড়ের সূচনা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। তারপর অতিবাহিত হয়েছে প্রায় 1.5 যুগ। অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফিরছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে মানুষের নানা আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে কৌতূহলী জিজ্ঞাসা, জুবাইদা রহমানের দেশে ফেরা কি রাজনৈতিক অঙ্গনের কোনো ইতিবাচক বার্তা? আমরা জানি বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে উনি বাংলাদেশে ফেরত যেতে পারছিল না। এটা আমি মনে করি বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা ডার্ক চ্যাপ্টার। তিনি যদি পলিটিক্সে ইনভলভ হতে চান, সম্পৃক্ত হতে চান, আমি তো মনে করি এটা পজিটিভ দিক। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের বৃহৎ একটা দলের অ্যাক্টিং চেয়ারপারসনের সহযোগী। দেশে আসার 2 সপ্তাহ পর লন্ডন ফিরে যেতে পারেন জুবাইদা রহমান। তার এবারের সফরের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই বলেও জানান যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক। সরাসরি যখন রাজনীতিতে যখন আসবেন, যদি আসেন, এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, ওনাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। ওনারা যখন মনে করবে, ওরা যদি মনে করে তাহলে আসবেন। তবে আপাতত আমরা ওরকম কোনো লক্ষণ দেখছি। এদিকে জুবাইদা রহমান দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। জুবাইদা রহমান তার ধানমন্ডির বাসায় থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজনীতির মাঠে এটি একটি নতুন চমক বলছেন অনেকে। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্বে জুবাইদা রহমান আসছেন, এমনটাই গুঞ্জন বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল। তবে জুবাইদা রহমানের রাজনীতিতে প্রবেশ পুরোটাই নির্ভর করছে জিয়া পরিবারের সিদ্ধান্তের উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় ঐক্য তৈরির দায়িত্ব কেবল কমিশনেরই নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ অংশীজনদেরও কিছুটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। জানান, সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ, যা নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা। সবাইকে এক জায়গায় নিয়ে আসতে সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করতে 12 দলীয় জোটের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ।
বৈঠকের সূচনা বক্তব্যে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামান না করে সংস্কার উদ্যোগে দ্রুত সমাপ্তি টানার উপর জোর দেন। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। আগামী দিনে আর কখনো যেন স্বৈর শাসনের উৎপত্তি না হতে পারে, এই সংস্কারের শ্রম এবং কষ্ট আপনারা যা করলেন তাকে যাতে অতি দ্রুত তার যৌক্তিক পরিণতি এবং এর সমাপ্তি আমরা টানতে পারি। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। যদি আপনাদেরকে জানাতে চাই, সকাল 10টার কিছু সময় পরে 12 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা এই বৈঠকে রয়েছে। ঠিক অন্যদিকে 12 দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন দলের যে 11 জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নিয়েছেন। তবে বৈঠকের শুরুতেই কমিশন সহসভাপতি আলী রিয়াজ তিনি যে কথাটি বলেছেন, এই কমিশনের দায়িত্ব যেমন যে সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এবং ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা। তবে এই ঐকমত্য তৈরি কেবল কমিশনেরই একক দায়িত্ব নয়, এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল সহ যে অন্যান্য যারা অংশীজন রয়েছেন তাদেরও ভূমিকা রয়েছে, তাদেরকেও কিছু না কিছু একটা ছাড় দিতে হবে এবং তার ভিত্তিতে একটি ঐকমত্যে আসতে হবে, সে বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে তিনি 12 দলীয় জোটের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে সহযোগী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ঐকমত্যে আসার ক্ষেত্রে সে বিষয়টি তিনি কিন্তু যথেষ্ট জোর দিয়েছেন। তবে অন্যদিকে 12 দলীয় জোটের পক্ষ থেকে যেই এই জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার তিনি যে কথাটি বলেছেন যে তারা কমিশনের অনেক প্রস্তাবের সঙ্গে যেমন তারা একমত হয়েছেন, তা বা আবার কিছু কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, কিন্তু মোটা জায়গায় তারা এমন একটি জায়গাতে পৌঁছাতে চান যেন বাংলাদেশে আর কখনো যে স্বৈর শাসনের উৎপত্তি না হয় সেই জায়গাটি তারা নিশ্চিত করতে চান। তবে একই সঙ্গে যে সংস্কার যে কার্যক্রম সেটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে একটি যৌক্তিক পরিণতির জায়গায় যায় সে বিষয়ের উপর তিনি জোর দিয়ে বলেছেন যেন জনগণের প্রতিনিধিদের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে যে ক্ষমতা দেওয়ার বিষয়টি ক্ষেত্রে যেন কোনো বিলম্ব না হয় সেটি আসলে যে তারা কামনায় রাখতে চান। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। হাইকোর্টের এক আইনজীবী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নারী সংস্কার কমিশনের 3, 4, 6, 10, 11 ও 12 নম্বর সুপারিশ ইসলামী আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ 21শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে আপিল বিভাগ জানান তারা মামলাটি মঙ্গলবার শুনবেন। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। দুটা মামলাই আপনার হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স হিসাবে আসলো এবং দুটাতেই টোটাল একিউজ যারা ছিল অল ওয়ার একুইটেড, সবাইকে খালাস দিল। যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে।
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানির আবেদন করেছে দলটি। আগামী মঙ্গল অথবা বুধবার শুনানি হতে পারে। সকালে আপিল বিভাগে এই আবেদন করেন জামাতের আইনজীবী। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এই মামলাটির শুনানি শুরু হয়েছিল আগেই, কিন্তু হুট করেই তা বন্ধ হয়ে যায়। গত 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চলমান গৃহযুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা ইস্যুতে সেমিনারে তিনি বলেন, আংশিক বা টোকেন প্রত্যাবাসন করার ব্যাপারে আগ্রহ নেই বাংলাদেশের। I was happy that the tokenism did not succeed because a token repatriation would have given some additional weapons to the military regime in Myanmar that, look, we are resolving this issue bilaterally, so the world doesn't need to be concerned about this thing. In any future dispensation, when the dust settles, Arakan Army is going to call the shots as regards the situation and the state of affairs in the Rakhine State. ঈদুল আজহা সামনে রেখে পশু চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তের চোরা কারবারিরা। রাতের অন্ধকারে সীমান্তের কাঁটা তার পেরিয়ে দেশে আসা চোরাই পশুর চালান নির্দিষ্ট বাজারে টাকার বিনিময়ে বৈধ হয়ে যাচ্ছে। চোরা চালান হওয়া এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরাচালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে, এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে, আর এদিকে সাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরা কারবারিদের, ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয়, তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে। তবে বিচার প্রক্রিয়া চলমান থাকায় দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি শিক্ষার্থীদের। এদিকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী একাডেমিক কার্যক্রম নিয়ে শুক্র ও শনিবার বিভিন্ন বিভাগের ডিনদের সঙ্গে বৈঠক করেছেন। বকেয়া বেতনের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন
চা শ্রমিকরা। এই মুহূর্তে বিমানবন্দর সড়কে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, 20 সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে এবং এই বেতন আদায় না হওয়া পর্যন্ত আসলে যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। আমরা এই মুহূর্তে সিলেটের লাকাতুরা এলাকায় রয়েছে এবং এই আন্দোলনটি আমরা গেল কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছি নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। বুরজান টি কোম্পানির লিজ বাতিল প্রসঙ্গ সহ সরকারিভাবে বাগান চালু এবং তাদের যে বকেয়া বেতন সেটি পাশাপাশি রেশন প্রদান সহ 11টি দফা দাবি নিয়ে আসলে এই আন্দোলন চালাচ্ছেন 4টি বাগানের শ্রমিকরা। বিশেষ করে এখানে বুরজান, ছড়াগাং, কালাগুল এবং বুরজান চা কারখানার যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সিলেটের যে বিমানবন্দর সড়কটি রয়েছে সেই বিমানবন্দর সড়ক অবরোধের তারা ডাক দিয়েছেন। এই কর্মসূচি পালন করতে তাদের আরও কিছু সময় লাগবে। তারা বলছেন যে আজকে মালিকদের চাপের কারণে তারা বিভিন্ন বাগানে কাজ করতে হয়েছে অর্ধ দিবস এবং এই কাজটি শেষ করেই তারা এখানে সমবেত হবেন এবং সিলেটের যে গুরুত্বপূর্ণ সড়ক বিমানবন্দর সড়কটি রয়েছে সেই সড়ক তারা অবরোধ করবেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটের এই চা শ্রমিকরা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সহ তারা কিন্তু তাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে নানা ধরনের কর্মসূচি আমরা দেখেছি। তো এখনো যেহেতু তাদের যে কর্মসূচির যে পরবর্তী যে আয়োজনগুলো সেগুলো এখনো শুরু হয়নি, সেগুলো শুরু হলে আমরা আরো বিস্তারিত হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এবার বাণিজ্যের সংবাদ। দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি নতুন করে ভার্জিন প্লাস্টিক পণ্য বাজারজাত না করার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্লাস্টিক দূষণ রোধে নীতিমালা কঠোর হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এদিকে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে দ্রুত টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। শুধু খাবারের প্যাকেট বা পানির বোতলই নয়, বর্তমানে আধুনিক জীবনে জনপ্রিয় হয়ে উঠেছে প্লাস্টিকের একবার ব্যবহৃত পণ্য সামগ্রী। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এটি রিসাইকেল বা রিইউজের পরিমাণ বাড়ছে না সেই তুলনায়। পরে এসব প্লাস্টিকের বেশিরভাগই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে। শুধু পরিবেশ দূষণই নয়, দেশের খাদ্য নিরাপত্তা, মানব স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার ও এর অব্যবস্থাপনাকে। সরকারি তথ্য বলছে দেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার 40% পুনর্ব্যবহার হলেও বাকিটা মিশছে পরিবেশে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2005 সালে দেশের নগরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 3 কেজি হলেও 2 দশকের ব্যবধানে তা বেড়েছে 3 গুণ। রাজধানী ঢাকায় সেই চিত্র ভয়াবহ, কেননা এখানে বর্তমানে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ প্রায় 24 কেজি। এছাড়া নিষিদ্ধ করা হলেও কার্যকর প্রয়োগের অভাব এবং সহজলভ্য হওয়ায় পলিথিন ব্যবহার করছে দেশের প্রায় 61% মানুষ। বর্জ্য ব্যবস্থাপনা না করার ফলে আমার পরিবেশ দূষণ হচ্ছে, আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, প্রতিদিন প্লাস্টিক ওয়েস্ট বাড়ছে। টোটাল ওয়েস্ট জেনারেশন ঢাকা শহরে যেটা হয় তার প্রায় 20% হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং এর মধ্যে 80-85 ভাগই হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক। এয়ারে প্লাস্টিক পলিউশন দেখি, পানি সারফেস ওয়াটারে দেখি, সেডিমেন্টে দেখি, মাইক্রোপ্লাস্টিকটা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধাপ থেকে আমরা অর্গানিজম নিয়ে দেখলাম যে প্রতিটার মধ্যেই অ্যাকুমুলেশন হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে এখন এই প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা দেশের জন্য জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা আমি আইন করে বন্ধ করার চেষ্টা করছি, সাথে সাথে আমার মনে হয় যে এডুকেশন প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমার আরও বাড়ানো উচিত। বিভিন্ন এজ গ্রুপের বিকল্পকে আরও বেশি প্রমোট করতে হবে। ঢাকা শহরে আমরা যদি দেখি প্রতিদিন যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এটা কোনো সভ্য দেশে হয় না। ব্যবস্থাপনার সঙ্গে জনগণকে যদি আপনি সম্পৃক্ত না করেন, কমিউনিটিকে যদি সম্পৃক্ত না করেন, এই ব্যবস্থাপনায় যতই অর্থ ঢালেন কোনো ফল পাওয়া যাবে না।
যে জিনিসটা আমি রিসাইকেল করতে পারবো না, যে জিনিসটা আমার জন্য ক্ষতির কারণ হবে, সেটাকে আমাকে রিফিউজ করতে হবে। এমন বাস্তবতায় পরিবেশ উপদেষ্টা জানালেন, প্লাস্টিক দূষণ রোধে কঠোর হচ্ছে নীতিমালা। একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকছে কড়া নির্দেশনা। কোনো বর্জ্যই ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারি না, কিন্তু মিউনিসিপ্যাল বর্জ্য পচনশীল হওয়াতে এটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাবের মধ্যে আমাদেরকে যেতে হয় না, প্লাস্টিক নিয়ে যেতে হয়। আমরা নতুন করে ভার্জিন প্লাস্টিক আর বাজারে দিতে চাই না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা নিষিদ্ধ করছি না, আমরা ডিসকারেজ করছি। প্রথমে করছি সরকারি পর্যায়ে, তারপরে আমরা বেসরকারি পর্যায়ে নীতিমালাটা চূড়ান্ত হয়েছে, যার প্লাস্টিক বর্জ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেটাকে কালেক্ট করে নিয়ে ব্যবস্থাপনা করবে। পরিবেশ দূষণ ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নাগরিকদের নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, হুমকি ধামকি ও মব বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্যও কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। সরকারের দিক থেকে অঙ্গীকার করা হয়েছে, আশা দেওয়া হয়েছে যে তারা সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। তুরিন আফরোজের মায়ের তথ্য যাচাই করতে গিয়ে জানা গেল তার পিএইচডি ডিগ্রি ভুয়া। রাষ্ট্রপক্ষের ইমেইলের জবাবে সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস জানায়, এই নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সময়ের দাপটে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পদ হারাতে হয় তাকে। নিজ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। মাকে জামায়াতের মহিলা রোকনের অভিযোগ দিয়ে বের করে দেয়া হয় বাড়ি থেকে। রোববার উত্তরার বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে। শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা জানতে চান আপিল বিভাগও। কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষ। তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তরুণের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এ নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। তুরিন আফরোজের বাবার 1968 সালের বিবাহ সার্টিফিকেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ারিশান সনদ বলছে শামসুন নাহার বেগমই তুরিন আফরোজের মা। বরাবরের মতো আজকেও তারা টাইম নিয়েছে। প্রতিবারই প্রত্যেক দিন যখনই সময় আসে হিয়ারিংয়ে, তখনই তারা কোনো না কোনো অজুহাতে টাইম নেয়। আজকে ওনারা টাইম নিয়েছে। আমরা আজকে এডিশনাল পেপার বুক হিসেবে কোর্টকে দিয়েছি যে অথেন্টিসিটি, যে এইটা তুরিন আফরোজের আপন মা কি না। এ ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলছেন, এমনটা যদি কেউ করে থাকেন তবে তিনি প্রতারণা করেছেন। ম্যারেজ সার্টিফিকেট সবকিছু দেখেই তো কোর্ট বিবেচনা করে, কিন্তু আমরা আগে অ্যাক্ট এইটে মামলা করতাম, এখন কোন আইনে আমার খেয়াল নাই, এটা ফ্যামিলি কোর্টে, ওখান থেকে আপনার এই যে উত্তরাধিকার সার্টিফিকেট যেটা দেয় আর কি, দ্যাট ইজ মোর ডিপেন্ডেবল। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংবাদ দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার আগাম খবর গোয়েন্দাদের কাছে ছিল, তবে এলাকা ভুল হওয়ায় হামলা ঠেকানো যায়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গোয়েন্দা সংস্থাগুলোর মতে হামলার সঙ্গে দুটি বিদেশি ও দুটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকেই থমথমে ভারত পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই হামলাকে ঘিরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের তথ্য মতে পেহেলগামে হামলার আগেই এই সম্ভাব্য হামলার বার্তা পৌঁছেছিল স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে। তবে সেই গোয়েন্দা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সফরের সময়কে ঘিরে হামলার স্থান হিসেবে উল্লেখ ছিল শ্রীনগরের আশেপাশের এলাকা।
এই গোয়েন্দা ত্রুটির দায়ভার ঘিরে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। যদিও পুলিশ ও সেনাবাহিনী আগাম সতর্ক ছিল, তবে গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে পেহেলগামের নাম ছিল না। প্রতিবেদনে আরও জানানো হয়, হামলার পর থেকে জঙ্গিরা স্থানীয় এলাকায় লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর মতে হামলার সময় 2টি বিদেশি ও 2টি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। এদিকে পেহেলগামে পর্যটক হত্যার পর পাক ভারত উত্তেজনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থনৈতিক ধ্বংস এবং কাশ্মীরে নিপীড়ন বৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে রাশিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা মেটাতে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার আওতায় আলোচনা চালানোর আহ্বান জানিয়েছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। 17 বছর পর জুবাইদার ফেরায় রাজনীতিতে অভিষেকের গুঞ্জন। ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সব দলকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ আলী রিয়াজের। 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং গ্রেনেড হামলা মামলায় তারেক সহ 49 আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার। জামাতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলতি সপ্তাহে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।